নমস্কার, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব উপবাসের আসল রহস্য কি। আপনি কি সত্যিই স্বাধীন? প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা হয়তো এত সহজ নয়। আজ আমি আপনাকে কোনো ধর্মীয় প্রশ্ন করব না, কোনো রাজনৈতিক প্রশ্নও করব না। আমি আপনাকে মাত্র 5টা প্রশ্ন করব। আপনি কি মাত্র 24 ঘন্টা আপনার মোবাইল ফোন ছাড়া থাকতে পারবেন? আপনি কি একদিনও কারোর সমালোচনা না করে থাকতে পারেন? আপনি কি একদিন রাগ না করে থাকতে পারবেন? আপনি কি একবেলা খাবার ছাড়া সম্পূর্ণ শান্ত থাকতে পারবেন? আর আপনি কি মাত্র 10 মিনিট সম্পূর্ণ একা নিজের সঙ্গে কাটাতে পারবেন? যদি এই 5টা প্রশ্নের মধ্যে একটিরও উত্তর না হয়, তাহলে একটা কঠিন সত্যকে আজ আমাদের মেনে নিতেই হবে। আমরা যতটা স্বাধীন বলে নিজেদেরকে মনে করি, আমরা হয়তো ততটা স্বাধীন নই। কারণ আমাদের জীবনকে আমরা যতটা নিয়ন্ত্রণ করছি বলে ভাবি, তার চেয়েও অনেক বেশি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে আমাদের অভ্যাস। কখন খেতে হবে সেটা অভ্যাস ঠিক করে দিচ্ছে, কখন রাগ করতে হবে সেটা পরিস্থিতি ঠিক করে দিচ্ছে, কখন ফোনটা হাতে তুলবো সেটা একটা ছোট্ট নোটিফিকেশনের আওয়াজ ঠিক করে দিচ্ছে, এমনকি কখন আনন্দিত হব, কখন দুঃখিত হব, কখন উদ্বিগ্ন হব, সেটাও অনেক সময় আমরা ঠিক করি না। তাহলে প্রশ্ন হলো, আমার জীবনের মালিকটাকে আমি নাকি আমার অভ্যাস? আমরা ভাবি স্বাধীনতার অর্থ হলো আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারছি। মাঝরাতে আইসক্রিম খেতে ইচ্ছে করলে খেয়ে নিলাম, রেগে গিয়ে কাউকে দুটো কথা শুনিয়ে দিলাম, রাত 2টো পর্যন্ত ফোন স্ক্রল করলাম। আমরা বলি এটা আমার স্বাধীনতা, কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা একটা কথা শুনে মৃদু হেসে বলতেন, যদি তোমার ইচ্ছাগুলো তোমাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারে, তাহলে তুমি স্বাধীন নও, তুমি তোমার ইচ্ছার দাস। যদি একটা মিষ্টির টুকরো তোমাকে অস্থির করে দিতে পারে, যদি একটা ছোট্ট নোটিফিকেশনের আওয়াজ তোমার মনোযোগ ভেঙে দিতে পারে, যদি একটা অপমানের কথা তোমার সারাদিনের শান্তি কেড়ে নিতে পারে, তাহলে তোমার জীবনের চালকের আসনে আসলে কে বসে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হাজার হাজার বছর আগে ভারতবর্ষের ঋষিরা এক অসাধারণ অনুশীলনের পথ দেখিয়েছিলেন। সেই অনুশীলনের নাম ছিল উপবাস। কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা মনে করি উপবাস মানে না খেয়ে থাকা। না, উপবাসের শুরু খাবার থেকে হতে পারে, কিন্তু তার শেষটা কখনোই খাবারে হয় না। উপবাসের প্রকৃত উদ্দেশ্য শুধু শরীরকে বিশ্রাম দেওয়া নয়, তার আরো গভীরে কিছু রয়েছে। নিজের মনকে জানা, নিজের অভ্যাসকে প্রশ্ন করা, নিজের ইন্দ্রিয়কে সংযত করা, আর সবচেয়ে বড় কথা হলো নিজের হারিয়ে যাওয়া স্বাধীনতাকে আবার ফিরে পাওয়া। আজকের ভিডিওতে আমরা উপবাসের সেই অজানা রহস্যের সন্ধান করব, যেটা শুধু আয়ুর্বেদের নয়, শুধুমাত্র বিজ্ঞানেরও নয়, শুধুমাত্র আধ্যাত্মিকতারও নয়। আজ আমরা জানবো কেন হাজার হাজার বছর আগে ঋষিরা উপবাসকে আত্মনিয়ন্ত্রণের প্রথম পাঠ বলেছিলেন। আর বিশেষ করে আজকের ভিডিওর শেষে হয়তো আপনি শুধু উপবাসকে নয়, নিজেকেও সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, সবচেয়ে বড় যুদ্ধটা নিজের মনের সঙ্গে হয়। আর সেই যুদ্ধে জয়ী হওয়ার প্রথম পদক্ষেপটি হয়তো শুরু হতে পারে একটা ছোট্ট শব্দ দিয়ে, আজ নয়। চলুন এবার আমরা জানার চেষ্টা করি কেন আমাদের সবচেয়ে বড় কারিগরটা পৃথিবীর কোথাও নয়, বরং আমাদের নিজের মনের ভেতরেই লুকিয়ে আছে। একটি আশ্চর্য কথা জানেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলো ইট, পাথর আর লোহার শিকল দিয়ে তৈরি হয় না। সেই কারাগার তৈরি হয় অদৃশ্য কিছু দিয়ে, অভ্যাস দিয়ে, ইচ্ছা দিয়ে, আসক্তি দিয়ে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেই কারাগারের বন্দি মানুষ নিজেই জানে না সে একজন বন্দি। একটু নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কার মুখটা আপনি দেখেন? ঈশ্বরের, নিজের সন্তানের, নাকি আপনার মোবাইল ফোনের? মাত্র 5 মিনিটের জন্য ফোনটা হাতে নিয়েছিলেন, তারপর কখন 30 মিনিট কেটে গেল আপনি নিজেও জানেন না। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন এটা কেন? কেন একটা ছোট্ট নোটিফিকেশন আপনার মনকে আপনার কাছ থেকে চুরি করে নিয়ে যেতে পারে? কেন সামান্য একটা কথায় আপনি ভীষণ রেগে যান?
কেন রাত 11টায় আপনার হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছা করে? কেন মন খারাপ হলেই মিষ্টি খেতে ইচ্ছা করে? প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু উত্তরগুলো মোটেও সাধারণ নয়। কারণ আমাদের জীবনের একটা বড় অংশ আমরা সচেতনভাবে যাপন করি না। আমরা যাপন করি অটো পাইলট মোডে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা যতটা ক্ষুধার জন্য খাই তার চেয়ে বেশি খাই অভ্যাসের জন্য। আমরা যতটা প্রয়োজনের কথা বলি তার চেয়ে বেশি বলি আবেগের বশে। আমরা যতটা আনন্দের জন্য ফোন ব্যবহার করি তার চেয়েও বেশি ব্যবহার করি একাকিত্ব থেকে পালানোর জন্য। ভাবুন তো, শেষ কবে আপনি প্রকৃত ক্ষুধা অনুভব করেছিলেন? শেষ কবে আপনি শুধু পেটে খিদে পেয়েছিল বলেই খেয়েছিলেন? দুপুর 1টা বাজলো তাই খেতে হবে, বিকেল 5টা বাজলো তাই চা খেতে হবে, রাতে সিনেমা দেখছি তাই কিছু একটা মুখ চালাতে হবে। এই যেন আমাদের সিদ্ধান্ত নয়, আমাদের অভ্যাসের সিদ্ধান্ত। আধুনিক মনোবিজ্ঞানে একটি খুব সুন্দর কথা বলা হয়, আমরা বারবার যেটা করতে থাকি এক সময় সেটাই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমাদের ঋষিমুনি ঋষিরা হয়তো এই কথাটাই হাজার হাজার বছর আগে অন্য ভাষায় বলেছিলেন। তারা বলেছিলেন, মানুষ সবচেয়ে যুদ্ধটা বাইরের কোনো শত্রুর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে করে। কারণ এই মনটাই এক মুহূর্তে আপনাকে ধ্যানে বসাতে পারে, আবার এই মনটাই 5 মিনিট পরে আপনাকে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে দিতে পারে। এই মনটাই আপনাকে বলবে আগামীকাল থেকে শুরু করব, আজকে একটু খেলে কিছু হবে না, এত কষ্ট করে কি হবে, জীবনটা তো উপভোগ করার জন্য। মজার বিষয় হলো, মন কখনো আপনাকে বড় ভুল করতে বলে না, সে আপনাকে ছোট ছোট আপোষ করতে শেখায়। আজ একটা, কাল একটা, তারপরে একদিন আপনি আবিষ্কার করলেন, আবার তারপর একদিন আপনি আবিষ্কার করেন আপনার জীবনটা আপনার সিদ্ধান্ত নয়, আপনার অভ্যাসের সিদ্ধান্তে চলছে। আর এখানেই উপবাসের প্রথম দরজাটা খুলতে শুরু করেন। কারণ উপবাস আপনাকে প্রথম দিনেই 24 ঘন্টা না খেয়ে থাকতে শেখাতে আসেনি। উপবাস আপনাকে একটি মাত্র শব্দ শেখাতে আসে, একটু অপেক্ষা করো, একটু থামো, একটু নিজেকে প্রশ্ন করো, সত্যি কি আমার এটা দরকার, নাকি আমার মন শুধু আমাকে আদেশ করছে? আর বিশ্বাস করুন, মানুষের জীবনে সবচেয়ে বড় বিপ্লব শুরু হয় যখন সে প্রথমবার নিজের মনকে বলতে শেখে, আমি তোমার কথা শুনবো, কিন্তু তোমার প্রতিটি আদেশ পালন করব না। হয়তো এই কারণেই হাজার হাজার বছর আগে ঋষিরা উপবাসকে শুধু খাদ্য বিরতি বলেননি, তারা একে বলেছিলেন আত্মজয়ের প্রথম অনুশীলন। কিন্তু প্রশ্ন হলো, যদি আত্মজয়ের পথ এখান থেকেই শুরু হয়, তাহলে আমাদের প্রাচীন ঋষিরা জিহ্বাকেই কেন প্রথম বেছে নিয়েছিলেন? কেন চোখকে নয়, কেন হাতকে নয়? কেন তারা বলেছিলেন যে মানুষ নিজের জিহ্বাকে জয় করতে পারে সে একদিন নিজের মনকেও জয় করতে পারে? বিশ্বাস করুন, এর পিছনে একটা গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে, যা আজও আমাদের বিস্মিত করে। চলুন এবার সেই রহস্যের পর্দাটা একটু করে সরানো যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটি? সিংহ, হাতি, না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো মানুষ? কারণ মানুষ তার বুদ্ধি দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছেছে, মহাকাশে পৌঁছেছে, পরমাণুকে বিভক্ত করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় কি জানেন? এই মানুষটাই অনেক সময় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে মানুষ চাঁদে যেতে পারে সে মাঝরাতে একটা মিষ্টি না খেয়ে থাকতে পারে না। যে মানুষ লক্ষ কোটি টাকার কোম্পানি চালায় সে নিজের রাগকে 5 মিনিটের জন্য অনেক সময় থামাতে পারে না। যে মানুষ পৃথিবীকে পরিবর্তন করার স্বপ্ন দেখে সে নিজের একটা ছোট্ট অভ্যাসকে পরিবর্তন করতে পারে না। কি আশ্চর্য, তাই না? হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিরা এই সত্যটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেখেছিলেন মানুষের পতন শুরু হয় ছোট ছোট ইচ্ছা থেকে, আবার মানুষের আত্মজয়ের পথও শুরু হয় ছোট ছোট সংযম থেকে। আর সেই কারণেই তারা আত্মনিয়ন্ত্রণের প্রথম পাঠ শুরু করেছিলেন জিহ্বাকে দিয়ে। কিন্তু কেন চোখকে নয়, কেন কানকে নয়? কারণ জিহ্বার একটা অদ্ভুত দ্বৈত পরিচয় আছে। জিহ্বা শুধু খাবার গ্রহণ করে না, জিহ্বা কথাও বলে। অর্থাৎ মানুষের জীবনের সবচেয়ে বেশি অশান্তির জন্য দুটি বিষয়ের সঙ্গেই জিহ্বার সরাসরি সম্পর্ক রয়েছে।
প্রথমটি হলো আমি কি খাচ্ছি, আর দ্বিতীয়টি হলো আমি কি বলছি। একটু ভেবে দেখুন, আপনাদের জীবনের অধিকাংশ রোগের সঙ্গে খাদ্যের সম্পর্ক রয়েছে, আবার অধিকাংশ সম্পর্ক এবং সামাজিকতার সঙ্গে ভাঙনের সঙ্গে রয়েছে কথার সম্পর্ক। কত সম্পর্ক ভেঙে যায় একটা মাত্র বাক্যের জন্য, আবার কত অসুস্থতা তৈরি হয় বছরের পর বছর অসচেতন খাদ্যাভ্যাসের জন্য। আশ্চর্যের বিষয় হলো এই দুটোর কেন্দ্রেই রয়েছে একটা ছোট্ট অঙ্গ, আমাদের জিভ। তাই সম্ভবত এই কারণেই বহু প্রাচীন যোগ পরম্পরায় বলা হয়েছে, যে মানুষ নিজের জিহ্বাকে জয় করতে পারে সে একদিন নিজের মনকেও জয় করতে পারে। কিন্তু এখানে একটা খুব বড় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। জিহ্বাকে জয় করা মানে জিহ্বাকে শাস্তি দেয়া নয়, উপবাস মানে শরীরকে কষ্ট দেয়া নয়, আত্মনিয়ন্ত্রণ মানে আনন্দকে হত্যা করা নয়, বরং এগুলোর প্রকৃত অর্থ হলো কে সিদ্ধান্ত নেবে, আমার মন নাকি আমি? এই প্রশ্নটার উত্তর খুঁজে পাও। আর যদি আপনার খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে আর আপনি সচেতনভাবে নিজেকে বলেন আজ নয়, তাহলে আপনি শুধু একটা মিষ্টিকে না বলছেন না, আপনি আপনার মনের কাছে একটা ঘোষণা করছেন, আমার জীবনের চালকের আসনে আজ থেকে আমি বসবো। আর বিশ্বাস করুন, আত্মজয়ের পথটা ঠিক এই জায়গা থেকে শুরু হয়। কারণ উপবাসের সবচেয়ে বড় উদ্দেশ্য আমাদের কম খাওয়া নয়, আমাদেরকে জাগিয়ে তোলা, আমাদেরকে শেখানো আমি আমার রাগ নই, আমি আমার ক্ষুধা নই, আমি আমার ভয় নই, আমি আমার অভ্যাসও নই, আমি সেই মানুষ যে সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে পারে। এখানেই উপবাস শুধুমাত্র একটি খাদ্যাভ্যাস থাকে না, এটি একটি আয়নায় পরিবর্তন হয়, যে আয়নায় আমরা প্রথমবার নিজেদেরকে দেখতে শুরু করি। কিন্তু এখানে আর একটা আশ্চর্য প্রশ্ন সামনে আসে, যদি উপবাস শুধু না খেয়ে থাকার নাম না হয়, যদি এটা আত্মনিয়ন্ত্রণের একটা অনুশীলনই হয়, তাহলে কি সত্যি আমাদের মস্তিষ্ক এবং মনকে এই অনুশীলনের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব? আত্মনিয়ন্ত্রণ কি জন্মগত, নাকি এটাও একটা পেশির মতো যেটা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে? আশ্চর্যের বিষয় হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আধুনিক মনোবিজ্ঞান ও প্রাচীন যোগ দর্শন যেন একই দরজার সামনে এসে দাঁড়িয়েছে। চলুন এবার আমরা বিজ্ঞানের আলোয় সেই দরজাটা খুলে দেখি ভেতরে কি আছে। একটা কথা জানেন তো, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সংবাদটি কি? আপনি জন্মগতভাবে যেমন, সারা জীবন ঠিক তেমনই কিন্তু থাকবেন না। আপনি বদলাতে পারেন, আপনার অভ্যাস বদলাতে পারেন, আপনার মন বদলাতে পারে, এমনকি আপনি নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিটাও বদলে যেতে পারে। আর এই কারণেই হয়তো মানুষ পৃথিবীর সবচেয়ে আশ্চর্য সৃষ্টি। একটা বীজ কখনো পাখি হতে পারে না, একটা নদী কখনো পাহাড় হতে পারে না, কিন্তু একজন মানুষ সে চাইলে নিজেকে নতুন করে সৃষ্টি করতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা সবাই রূপান্তর চাই, কিন্তু অনুশীলন করতে চাই না। আমরা শান্তি চাই, কিন্তু সংযম চাই না। আমরা সুস্থতা চাই, কিন্তু অভ্যাস বদলাতে চাই না। আমরা চাই আগামীকাল সকাল থেকেই আমাদের জীবনটা বদলে যাক, অথচ প্রকৃতি ধীরে ধীরে কাজ করতে ভালোবাসে। একটা বীজকে যেমন একটা বড় বৃক্ষ হতে সময় দিতেই হয়, তেমনি মানুষকে নিজের রূপান্তরের জন্য সময় দিতে হয়। আধুনিক মনোবিজ্ঞানের একটা অত্যন্ত আশাব্যঞ্জক বিষয় হলো, আমাদের মস্তিষ্ক স্থির কোনো যন্ত্র নয়। জীবনের বিভিন্ন সময়ে নতুন অভ্যাস, নতুন অভিজ্ঞতা এবং নিয়মিত অনুশীলনের প্রভাবে এটি পরিবর্তন হতে পারে। বিজ্ঞানীরা একে বলেন নিউরো প্লাস্টিসিটি। সহজ ভাষায় বলতে গেলে আমাদের মস্তিষ্ক নতুন ভাবে শেখার এবং নিজেকে নতুন অভ্যাসের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে। তার মানে কি? তার মানে আপনি যদি গত 30 বছর ধরে কোনো অভ্যাসের দাসও হয়ে থাকেন, তার মানে এই নয় যে আগামী 30 বছরও আপনাকে সেই একইভাবে বেঁচে থাকতে হবে। আপনি বদলাতে পারেন। আর আশ্চর্যের বিষয় হলো, এই কথাটাই আমাদের ঋষিমুনি ঋষিরাও হাজার হাজার বছর ধরে অন্য ভাষায় বলে এসছেন। তারা বলেছেন অভ্যাস তোমাকে তৈরি করেছে, আবার সচেতন অনুশীলনই তোমাকে নতুন করে তৈরি করতে পারে। এই কারণে উপবাস কোনো একদিনের ঘটনা নয়, এটি একটি অনুশীলন। আজ আপনি নিজের মনকে মাত্র একবার বললেন, আজ আমি আর একটাও মিষ্টি খাবো না। কাল হয়তো আপনি নিজেকে বলবেন,
আজ আমি অকারণে কারোর সমালোচনা করব না। পরশু হয়তো বলবেন আজ আমি ঘুমানোর আগে 8 ঘন্টা ফোনটা স্পর্শ করব না। দেখুন, আমরা এখনো খাবারের মধ্যে আটকে নেই। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সচেতন জীবনের দিকে। আমার মনে হয় আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি গুলো একটি হলো আমরা নিজেদেরকে খুব কম সময় দিই। আমরা শরীরকে সময় দিই, আমরা সমাজকে সময় দিই, আমরা অফিসকে সময় দিই, কিন্তু নিজের মনকে শেষ কবে আপনি আপনার মনের খবর নিয়েছিলেন ভেবে দেখুন তো। সে কি ক্লান্ত, নাকি সে ভীত? সে কি শুধু একটু শান্তি চায় না? আমরা জানি না, কারণ আমরা থামতে ভুলে গেছি। সম্ভবত এই কারণেই উপবাসের আর একটা গভীর অর্থও রয়েছে। উপবাস শুধু খাদ্য বিরতি নয়, এটি প্রতিক্রিয়া থেকে বিরতি, অস্থিরতা থেকে বিরতি, অভ্যাসের দাসত্ব থেকে বিরতি, নিজের কাছে ফিরে আসার জন্য একটা ছোট্ট বিরতি। আর এখানে উপবাসের সঙ্গে জুড়ে যায় আর একটা প্রাচীন অনুশীলনের নাম, সেটা হলো একাদশী। আর এখানে উপবাসের সঙ্গে জুড়ে যায় আর একটা প্রাচীন অনুশীলনের নাম, সেটা হলো একাদশী। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা প্রতি মাসে 2বার একাদশী পালন করার কথা কেন বলেছিলেন? এটা কি শুধু একটা ধর্মীয় আচার, নাকি এর মধ্যে লুকিয়ে আছে মানুষের জন্য একটা গভীর মনস্তাত্ত্বিক ও জীবন দর্শনের শিক্ষা? বিশ্বাস করুন, উত্তরটা অত্যন্ত সুন্দর। কারণ একাদশী শুধু একটা তিথির নাম নয়, এটি সম্ভবত নিজেকে ফিরে পাওয়ার একটি আমন্ত্রণ। চলুন আমরা এবার সেই আমন্ত্রণ পত্রটা একটু খুলে পড়ার চেষ্টা করি। আপনি কি জানেন, প্রকৃতি কখনো একটানা কাজ করে না। দিনের পর রাত আসে, বর্ষার পর শরৎ আসে, জোয়ারের পর আসে ভাটা। নিঃশ্বাস গ্রহণের পরেও আমাদের নিঃশ্বাস ত্যাগ করতে হয়। অর্থাৎ প্রকৃতির প্রতিটি ছন্দের মধ্যেই একটা বিরতি রয়েছে। শুধুমাত্র একজন মানুষ আজ এই বিরতিটা নিতে ভুলে গেছে। আমরা খাচ্ছি, কাজ করছি, ভাবছি, উদ্বিগ্ন হচ্ছি, দৌড়াচ্ছি, কিন্তু থামতে ভুলে গেছি। আর সম্ভবত এই কারণেই আজ আমরা ক্লান্ত। শরীর ক্লান্ত, মন ক্লান্ত, সম্পর্ক ক্লান্ত, এমনকি নিজের আত্মাটাও যেন ক্লান্ত হয়ে পড়েছে। একটা প্রশ্ন করি, আপনি আপনার মোবাইল ফোনটাকে মাঝে মাঝে রিস্টার্ট করেন না? কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মাঝে মাঝেই তো ডিলিট করেন। গাড়ির সার্ভিসিং করান, কিন্তু ভেবে বলুন তো, শেষ কবে নিজের মনটার সার্ভিসিং করিয়েছিলেন? শেষ কবে নিজেকে জিজ্ঞেস করেছেন আমি ভালো আছি তো? শুধু শরীর নয়, সত্যিই ভালো আছি তো? আমার জীবনের দৌড়টা কি সঠিক দিকে এগোচ্ছে, নাকি আমি শুধু দৌড়িয়েই চলেছি? আমার মনে হয় এখানেই একাদশীর সবচেয়ে সুন্দর দর্শনটা লুকিয়ে আছে। এটা আমার ধারণার কথা বলছি। আজ আমি একাদশীকে শুধুমাত্র ধর্মীয় আচার হিসেবে দেখছি না, আমি একে দেখছি নিজের কাছে ফিরে আসার একটা নির্ধারিত দিন হিসাবে, একটা শিডিউল পুশ বটন বলতে পারেন। প্রতি 15 দিনে প্রকৃতি যেন আমাদের কাছে কানে কানে বলে, একটু থামো, একটু নিজের দিকে তাকাও, একটু নিজের মনের খবর নাও। তুমি কি এখনো সেই মানুষটি আছো যে মানুষটা হয়ে ওঠার স্বপ্ন একদিন তুমি দেখেছিলে? হয়তো এই কারণে আমাদের পূর্বপুরুষরা উপবাসের সঙ্গে শুধু খাদ্য সংযমের কথাই বলেননি। তারা বলেছিলেন জপ করো, ধ্যান করো, নীরব থাকো, প্রার্থনা করো, নিজের সঙ্গে কিছুটা একা সময় কাটাও। কেন? কারণ উপবাসের প্রকৃত উদ্দেশ্য কখনোই শুধুমাত্র পেটকে খালি করা ছিল না, বরং নিজের ভেতরের কোলাহলটিকে একটু শান্ত করা। একটা আশ্চর্য বিষয় খেয়াল করেছেন, আমরা যখন খুব গুরুত্বপূর্ণ কাউকে ভালোবাসি, তখন আমরা তার জন্য সময় বের করি। অথচ এই পৃথিবীতে আমরা যাকে সবচেয়ে বেশি অবহেলা করি, সে হলো আমার নিজের শরীরটা। আমাদের শরীরটা প্রতিদিন আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের হৃৎপিণ্ড কখনো ছুটি নিচ্ছে না, আমাদের ফুসফুসটা কোনো অভিযোগ করছে না, অথচ আমরা তাকে বিশ্রাম দিতে ভুলে যাচ্ছি। আমাদের মনটা ক্লান্ত হয়ে পড়েছে, অথচ আমরা তাকে নীরবতার একটু আশ্রয় দিতে ভুলে যাই। যদি আমি আপনাকে বলি আগামী একাদশীতে উপবাস করতেই হবে, আমি ভুল বলবো, কারণ উপবাস কোনো জবরদস্তির বিষয় নয়। কিন্তু যদি আমি বলি আগামী একাদশীতে অন্তত 10 মিনিট নিজের সঙ্গে বসুন, 10 মিনিট, কোনো মোবাইল ফোন নয়, কোনো টেলিভিশন নয়, কোনো সামাজিক মাধ্যম নয়, শুধু আপনি এবং আপনার নিঃশ্বাস। আপনি কি সেটা করতে পারবেন? বিশ্বাস করুন, এই 10 মিনিটেই হয়তো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান 10 মিনিট হয়ে উঠতে পারে। কারণ অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় উত্তরগুলো আমরা বইয়ের পাতায় খুঁজে পাই না, আমরা সেগুলো খুঁজে পাই আমাদের নিজের নীরবতার ভেতরে।
কিন্তু এখানে আমাদের এই দীর্ঘ যাত্রার সবচেয়ে সুন্দর প্রশ্নটির সামনে এসে দাঁড় করিয়ে দেয়, যদি একজন মানুষ মাসের পর মাস, বছরের পর বছর এই সচেতনতার অনুশীলন করতে থাকে, তাহলে কি সত্যি তার জীবনের কোনো অলৌকিক পরিবর্তন আসে? আমার উত্তর হলো হ্যাঁ, আসে। কিন্তু সেই অলৌকিকতা আকাশ থেকে নেমে আসে না। সেই অলৌকিকতা জন্ম নেয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে, ছোট ছোট সংযম থেকে, ছোট ছোট নীরবতা থেকে। আর একদিন সেই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই মানুষের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। তাই এবার আমাদের এই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি। আমি কি সত্যি সেই মানুষটা হয়ে উঠেছি যেটা হওয়ার জন্য আমি এই পৃথিবীতে এসেছিলাম? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে পান, তাহলে আপনার উপবাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলুন এবার আমরা এই যাত্রার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নীরব গন্তব্যে পৌঁছাবো, নিজের সঙ্গে প্রথম সাক্ষাৎ। একটা কথা কি জানেন তো, আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন আপনার বয়স হয়তো 25 বা 40 বা 60 কিংবা 80 বছর। কিন্তু একটা প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? আপনি জীবনের কতগুলো দিন সত্যিই নিজের জন্য বেঁচেছেন? না, আমি অর্থ উপার্জনের কথা বলছি না, আমি সংসারের দায়িত্বের কথাও বলছি না, আমি আপনার ভেতরের মানুষটার কথা বলছি। শেষ কবে আপনি তার সঙ্গে কথা বলেছেন? শেষ কবে আপনি তাকে জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো তো? আশ্চর্যের বিষয় হলো, আমরা পৃথিবীর সব কিছুর খবর রাখি। আমরা জানি পৃথিবীর কোথায় যুদ্ধ চলছে, আমরা জানি আগামী সপ্তাহে শেয়ার বাজার উঠবে নাকি নামবে, আমরা জানি কোন অভিনেতা নতুন কোন সিনেমা করছে, কিন্তু আমরা জানি না আমাদের নিজের মনটা আজ কেমন আছে। সে কি শান্ত নাকি সে ভীত? সে কি শুধু একটু নীরবতা চায়? আমরা জানি না, কারণ আমরা পৃথিবীর সব শব্দ শুনতে শুনতে নিজের ভেতরের শব্দটাই শুনতে ভুলে গেছি। একটা ছোট্ট সত্যি কথা বলি, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, পৃথিবীর সবচেয়ে বড় একাকিত্ব হলো নিজের সঙ্গে অপরিচিত হয়ে বেঁচে থাকা। হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যেও একজন মানুষ ভীষণ একা হতে পারে, কারণ সে নিজেকেই হারিয়ে ফেলেছে। আর সম্ভবত এই কারণেই আমাদের ঋষি মুনিরা উপবাসকে কখনোই শুধু না খেয়ে থাকার একটা পদ্ধতি হিসাবে দেখেননি, তারা একে দেখেছিলেন নিজের কাছে ফিরে আসার একটা যাত্রা হিসাবে। আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমি আপনাকে উপবাস করার জন্য কোনো নির্দেশ দিতে চাই না, আমি আপনাকে শুধু একটা ছোট্ট আমন্ত্রণ জানাতে চাই। আগামী একাদশীতে অথবা আগামী রবিবারে অথবা আপনার জীবনে যে কোনো একটা শান্ত দিনে মাত্র 10 মিনিট সময় বের করুন, আপনার মোবাইল ফোনটা বন্ধ রাখুন, পৃথিবীর সমস্ত কোলাহল থেকে 10 মিনিটের জন্য একটু দূরে চলে যান, তারপর চোখ দুটো আস্তে বন্ধ করুন, আপনার নিঃশ্বাসটাকে অনুভব করুন, আর নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি কি সত্যি স্বাধীন? আমি কি সেই মানুষটা হয়ে উঠেছি যেটার জন্য আমি এই পৃথিবীতে এসেছিলাম? আর যদি আজ আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি আমার এই জীবনটাকে ভালোবাসতে পারতাম? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, পৃথিবীর কোনো বইও দিতে পারবে না, আপনার সবচেয়ে প্রিয় মানুষটিও দিতে পারবে না। এই উত্তরগুলো শুধু একজনই দিতে পারবে, সেটা হলেন আপনি। হয়তো আপনার উত্তর হবে হ্যাঁ, আমি খুব ভালো আছি, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ জানান। আবার হয়তো আপনার উত্তর হবে না, আমি আমার জীবনটাকে নতুনভাবে সাজাতে চাই, তাহলেও ঈশ্বরকে ধন্যবাদ জানান, কারণ নিজের সত্যতা দেখতে পারাটাই হলো পরিবর্তনের প্রথম পদক্ষেপ। মনে রাখবেন, উপবাসের সবচেয়ে বড় উদ্দেশ্য আপনার পেটকে খালি করা নয়, আপনার অহংকারকে একটু নরম করা, আপনার অস্থিরতাটাকে একটু শান্ত করা, আপনার অভ্যাসকে একটু প্রশ্ন করা, আর নিজের ভেতরের মানুষটাকে আবার নতুন করে চিনে নেওয়া। হয়তো এই কারণে আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন লঙ্ঘনম পরম ঔষধম, অর্থাৎ উপযুক্ত সংযমী উপবাসের সর্বোত্তম ঔষধের মতো উপকারী হতে পারে। আজ আমি সেই কথাটিকে একটু অন্যভাবে বলতে চাই। লঙ্ঘনম পরম ঔষধমের জায়গায় আমার ব্যক্তিগত মত, সচেতনতাই পরম ঔষধ। কারণ একজন সচেতন মানুষ জানেন কখন তাকে থামতে হবে, কখন তাকে অপেক্ষা করতে হবে, কখন তাকে ক্ষমা করতে হবে, কখন তাকে আবার নতুন করে শুরু করতে হবে। আজকের এই দীর্ঘ যাত্রার শেষে আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কি আগামী একাদশীতে শুধু উপবাস করবেন, নাকি নিজের সঙ্গে প্রথম সাক্ষাৎকার করতেও প্রস্তুত? কারণ যে পরম শান্তির খোঁজে আমরা সারা জীবন বাইরে বাইরে ঘুরে বেড়াই, হয়তো তা কখনোই আমাদের থেকে দূরে ছিল না।
হয়তো তা অপেক্ষা করছিল আমাদের এই বুকের ভেতরে, শুধু অপেক্ষা করছিল এই মুহূর্তটার, যেদিন আমরা একটু থামবো, যেদিন আমরা একটু বুঝবো, যেদিন আমরা একটু নীরব হব আর নিজেদেরকে বলবো আজ আমি পৃথিবীর সঙ্গে নয়, নিজের সঙ্গে একটু সময় কাটাতে চাই। সেই মুহূর্ত থেকেই শুরু হবে আমার জীবনের সবচেয়ে সুন্দর উপবাস, নিজের কাছে ফিরে আসার উপবাস। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভালো লেগে থাকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর উপবাস সম্বন্ধে সঠিক ধারণা যেটা, সেই ধারণাটা আমি স্বাস্থ্য পড়ে যেটুকু বুঝেছি সেটা আমি আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করলাম। আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবকে শেয়ার করে উপবাসের আসল লক্ষ্য কি সেটাও বোঝানোর চেষ্টা করার অনুরোধ রইল। আগামী ভিডিওতে আবার দেখা হবে।